একজন প্রধানমন্ত্রীকে কেন দেশ ছেড়ে পালাতে হবে? এই সজীব কয়েকদিন আগেই হয়তো আবেগের বশেই বলেছিলেন, কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগের কর্মীরা কোন সাহসে রাজনীতি করবেন ওখানে যদি শেখ হাসিনা না ফিরতে পারেন বা সজীবরা না ফিরতে পারেন? সম্ভব কিনা আওয়ামী লীগের আবার ওখানে রাজত্ব করা, শুধু না দল করা, প্রতিদ্বন্দ্বিতা করা? অয়ন, আপনি প্রথমে যে প্রশ্নটা করলেন আমি সেটার উত্তর দিয়ে নিই। সেটা হচ্ছে গতকাল একটা ছবি দেখা গেছে, সেটা হচ্ছে যেখানে মুজিবের বাড়ি ছিল এবং যেটা শেখ হাসিনারও নির্বাচনী কেন্দ্র, সেই গোপালগঞ্জে আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা শপথ নিয়েছেন তারা জামাত এবং বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন এবং আবার তারা শেখ হাসিনাকে ফেরত আনবেন। কিন্তু যেটা ইমন বললেন সেইটা আগে বলতে চাই। ইমন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের প্রতিবেশী, হ্যালো, হ্যাঁ সুমনদা শোনা যাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশগুলোর একটু ভারতবর্ষের গণতন্ত্র থেকে শেখা উচিত। ভারতবর্ষের গণতন্ত্র থেকে শেখা উচিত। বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পরে নিশ্চয়ই ফিরহাদ হাকিমের সঙ্গে যেসব তৃণমূল কর্মীরা ওনার বাড়িতে গেছিলেন, বাড়ি থেকে বই, ওনার গেঞ্জি, ওনার চিরুনি এগুলো নিয়ে আসেননি। ভারতবর্ষের গণতন্ত্রে এখনো অব্দি যিনি আগের রাষ্ট্রপ্রধান ছিলেন বা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তার বাড়িতে গিয়ে লুটপাট চালানো হচ্ছে, তাকে আততায়ী হতে নিহত হতে হচ্ছে। আমরা এই পাকিস্তানি মডেলে বিশ্বাস করি না। দেখুন, দুঃখজনক হলেও সত্যি কথা যে আমাদের পশ্চিমে যে প্রতিবেশী, সেই প্রতিবেশীর ছায়া পূর্ব দিকেও পড়তে শুরু করেছে। মুজিবুর রহমান একটা ব্রেভ চেষ্টা করেছিলেন, আমি এখনো বলছি চেষ্টা করেছিলেন, যে পাকিস্তানের এই সামরিক শাসন, এই যে সংস্কৃতি, যে আততায়ীর হাতে জুলফিকার ভুট্টোকেও ফাঁসিতে চড়ানো হয়েছিল, ঠিক আছে? ভারতবর্ষে অন্তত নরেন্দ্র মোদী এসে রাহুল গান্ধীকে ফাঁসিতে চড়াননি, অথবা ইন্দিরা গান্ধী ও জয়প্রকাশ নারায়ণকে ফাঁসিতে চড়াননি, ঠিক আছে? তো ভারতবর্ষের গণতন্ত্রকে দেখে শিখে অন্তত যদি একটু সবাই শ্রদ্ধাশীল হয়। আমি আবার বলছি, আমি বাংলাদেশ হোক, নেপাল হোক, শ্রীলঙ্কা হোক, প্রত্যেকটা দেশের মানুষকে সম্মান দিতে চাই, কিন্তু এটা তো আমাদের দোষ হতে পারে না যে আমরা আয়তনের দিক থেকে বড় রাষ্ট্র, আমাদের অর্থনীতি বড়, আমাদের সিনেমাগুলো একটু ভালো হয়, আমাদের ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপ জেতে, আমাদের ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপ জিতলেই আমরা চোর হয়ে যাব, আমাদের সিনেমা হিট করলেই আমরা খারাপ হয়ে যাব। এটা তো হতে পারে না। আবার আমি বলছি যে আমেরিকার সঙ্গে তার লাতিন আমেরিকার দেশগুলোর যে সম্পর্ক, যেটাকে কূটনীতির ভাষায় বলা হয় মেক্সিকো সিনড্রোম, ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো সেটা থেকে বেরোতে হবে। আমরা কিন্তু কখনোই প্রতিবেশী দেশগুলো, আমরা চীন নই যে আমরা বলি না যে তুমি ভারতবর্ষকে ক্রিকেটের মাঠে চোর বলেছো বলে তুমি কলকাতায় চিকিৎসা করাতে আসবে না। কলকাতায় চিকিৎসা করাতে এলে আমরা তাকে সাদরে অভ্যর্থনা দিই, আমরা তার জন্য ব্যবস্থা করি। কিন্তু প্রতিবেশীদেরই তো বুঝতে হবে যে এতটা বিদ্বেষ নিয়ে বাঁচলে তাদের সমস্যা। এইখানেই আমার ইমনের কাছে প্রশ্ন, এতটা বিদ্বেষ এর আগে গত কয়েক বছর আগেও তো শুনেছি আপনারাই তো আমাদের দেশ স্বাধীন করেছেন, আপনাদের জন্যই তো আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে অ্যান্টি ইন্ডিয়া, দেখুন এখানে দেখুন এই যে কমেন্টস গুলোতে শুধু ভারত বিরোধী কমেন্টস আসছে। ইমন কল্যাণ, কেন? দেখুন, ওরা যাই বলুক কেন, হয়তো হাসিনা কোথাও কোথাও ভুল করেছেন, কিন্তু সেটা দেশের একটা অবস্থা এটা হতে পারে না। কারণগুলো হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের বিরোধিতা যদি করে থাকে তারা কিন্তু এখনো পাকিস্তানি লেগাসি ফলো করে যাচ্ছে। যারা একসময় রাজাকার ছিল তারাই আজকে জামাত বা বিএনপি, এটা আজকে স্পষ্ট, এবং আন্দোলনটা দেখেও বোঝা যাচ্ছিল ওরা ছাত্র আন্দোলন ছিল না। দ্বিতীয়, এটা কয়েকশো কোটি টাকার খেলা। ছাত্ররা হয়তো সূত্রপাত করেছিল, কিন্তু যেভাবে তার প্রকাশ হলো সেটা কখনো ছাত্ররা তো কখনো গিয়ে একটা রেল স্টেশন অ্যাটাক করছে, টাওয়ার অ্যাটাক করছে, টেলিভিশন লুটপাট করছে, এটা তো কেউ ছাত্র নয় যাদের মুখ আমরা দেখলাম। আর দ্বিতীয় হচ্ছে যে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং আইএসআই
খুব সন্তর্পণে একটা ভারত বিরোধী কাজ করে বেরিয়ে চলে গেল। এটা 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 কিন্তু আমরা মানে না বললেও এটা সত্যি। হাসিনাকে কেন শেল্টার দিচ্ছে না কোনো ইউরোপিয়ান নেশন? আমরা কিন্তু রিফিউজি কনভেনশনের মানে সিগনেটারি নই, ওরা কিন্তু সিগনেটারি, ওরা কিন্তু তার উৎস করেছে। আর বারবার তাহলে যখন তিনি অ্যাপিজ করছেন, যখন তিনি লিখছেন ইউএস থেকে শুরু করে গ্রেট ব্রিটেন থেকে শুরু করে জার্মানি ভিসা রিফিউজ করে যাচ্ছে কেন? তাহলে ভারতবর্ষ, এটা তো ঠিক যে যদি 71 সাল সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশ এক্সিস্ট করে, আর যদি 71 সাল সত্যি হয়ে না থাকে তাহলে পাকিস্তান এক্সিস্ট করে, যে কোনো একটা। যদি তাহলে তো বলতে হয় সুমনদা যে নিজেরাই একবার স্বাধীন হচ্ছে, আবার পরাধীন হচ্ছে, আবার স্বাধীনতার স্বপ্ন দেখছে। আমি একটু বলি অয়ন, দেখুন সেটা হচ্ছে একটা দেশের নাগরিকদের বা তাদের মননের সমস্যা। তারা কোন শাসনটাকে স্বাধীনতা ধরেন, কোন শাসনটাকে পরাধীন ধরেন, তাদের শাসন ক্ষমতা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যেটা সমস্যা হচ্ছে বিদ্বেষের এই আবহাওয়াটা। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে যে ভারতীয় রয়্যাল এজেন্টরা ঢাকা থেকে পালাচ্ছে। কারা প্লেনে উঠছে? যারা আমাদের হাই কমিশন পাহারা দিত, সেই সিআইএসএফ এজেন্টরা। আমরা ভারতীয়রা খুব বোকা হতে পারি অয়ন, কিন্তু আমাদের গুপ্তচররা এখনো ইউনিফর্ম পরে হাতে কারবাইন নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে? তো যারা নিরাপত্তা রক্ষী তাদের যদি বলা হয়, তাহলে সেটা আমাদের প্রতিবেশী দেশে যারা এটা রটাচ্ছে তাদের নির্বুদ্ধিতা। সমস্যা হচ্ছে তারা না হয় নির্বোধ, যে কোনো রাষ্ট্র বা সমাজে 20-22% লোক থাকবে যারা বিদ্বেষের রাজনীতিতে বাস করেন। কই, আমি তো বাংলাদেশের সুশীল সমাজের কাছ থেকে, যারা হাসিনা বিরোধী সুশীল সমাজ, বাংলাদেশের ইউনূসের কাছ থেকে, বাংলাদেশের কি বলে আর্মির কাছ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পেলাম না যে আপনারা এগুলো রটাবেন না। যে যারা এয়ারপোর্ট দিয়ে ভারতীয় নিরাপত্তা রক্ষীরা বেরিয়ে গেছেন, তারা হাই কমিশন পাহারার জন্য ছিলেন, তাদেরকে ভারতবর্ষ ফেরত নিয়ে গেছে। দেখুন, আবার আমি বলছি, আপনি গোপনে ছুরি নিয়ে যদি থাকেন তাহলে সম্প্রীতি হতে পারে না। আমি এটা বুঝি, ইমন যেটা বলছিলেন যদি সেটা সূত্র ধরে বলি, 1970-এর যে ইলেকশনটা মুজিব জিতেছিলেন, সেই ইলেকশনটাতেও 40% লোক মুজিবের বিরোধিতা করেছিলেন, যারা পাকিস্তানের সমর্থক ছিলেন, যাদেরকে রাজাকার বলা হয়। তারাই আজকে জামাত বিএনপি হয়েছে। আমাদের তাতে কোনো অসুবিধা নেই, তারা শাসনেও বসতে পারে, কিন্তু শাসনে বসে তারা যদি ভাবেন যে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে আগুন লাগাবেন, ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষের কথা বলবেন, ওদেশের সংখ্যালঘুদের বাড়িঘর লুট করবেন, তাহলে আমাদের যন্ত্রণা আছে। যন্ত্রণা এই কারণে আমাদের যন্ত্রণা আছে, আমরাও প্রতিবাদ জানাচ্ছি এইভাবে। আপনারা যেমন সোশ্যাল মিডিয়ায় ভারতের নামে গালিগালাজ করছেন, আওয়ামী লীগের এই ঘুমের দেশে বলে একটা পোস্ট এসছে, আওয়ামী লীগ সম্পর্কে আপনাদের ধারণা নাই, মিডিয়াতে হাসিনার মিষ্টি মিষ্টি কথা শুনে ভাবছেন উনি পীর। আমাদের কি পরিমাণ অত্যাচার করছে এটা আমরা জানি, ঠিকই তাই, আপনাদের কষ্ট আছে, আপনাদের যন্ত্রণা আছে, কিন্তু তাতে ভারত কতটা দায়ী? শেখ হাসিনার জন্য ভারত কতটা দায়ী হতে পারে? আর তার জন্য আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙা হবে কেন, এই প্রশ্ন উঠছে। কিন্তু আমি ইমন কল্যাণের কাছে যাব যে আমাদের দেশ থেকেও তো আমাদের শেখ হাসিনা সম্পর্কে কোনো বক্তব্য নেই। শেখ হাসিনা ওনার দেশে নির্বাচনে জিতেছিলেন, সে নির্বাচনে আমরা ভোট দিইনি, হতে পারে অবৈধভাবে নির্বাচনে জিতেছিল। শেখ হাসিনাকে ওনারা বিতরণ করেছেন। ওনাদের নতুন নেতা মোহাম্মদ ইউনূস একটু প্যালেস্তাইন নিয়ে কথা বলুন না, তাহলে তো আমি বুঝবো যে ওনার মুসলমানদের প্রতি, গণতান্ত্রিকতার প্রতি শ্রদ্ধা আছে। উনি একটু, যেটা ইমন কল্যাণ রাহিড়ী বললেন, যদি ইউনূসের হক থাকে তাহলে একটু বলুন না যে প্যালেস্তাইনে কি হচ্ছে, তাহলে বিশ্বাস করে নেব যে আমেরিকার কোনো ষড়যন্ত্র ছিল না। আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে যে ধরনের কাজকর্ম চালায়, বাংলাদেশেও সেটাই হলো কিনা সেটা আমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। ইউনূসের প্যালেস্তাইন সম্পর্কে আশ্চর্যজনক নীরবতা আর পৃথিবীর বাকি সমস্ত বিষয়ে যাবতীয় আগ্রহ দেখে। ওকে, কিন্তু মোহাম্মদ ইউনূস ইমন কল্যাণ কি করে ধক থাকবে তার? তিনি তো কট্টরপন্থীদের দ্বারাই তো পছন্দ, তাদের পছন্দ, কট্টরপন্থীদেরই পছন্দ।
কট্টরপন্থীদের পছন্দেই তো তিনি আজকে 8টার সময় শপথ নেবেন। তাহলে মোহাম্মদ ইউনূস কি, আমেরিকা কি চাইছে মোহাম্মদ ইউনূসকে বসিয়ে কট্টরপন্থীদেরই মদত দিতে? এটা হাস্যকর। একজন নোবেল লরিয়েট যে একটা এরকম অবস্থায় যেখানে গণতন্ত্রই নেই, যেখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হচ্ছে আর বলছে আমরা মিথ্যে রটাচ্ছি, আমার পরিবার বাংলাদেশে আক্রান্ত হয়েছে। তো এই যে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের অনেকেই লিখছে সোশ্যাল মিডিয়ায়, পরে মোহাম্মদ ইউনূস শপথ নিচ্ছেন কিভাবে? আমার তো সেটাই খুব অদ্ভুত লাগছে। তিনি তো মানে এতদিন বাংলাদেশে ছিলেন না, তিনি মাটি চেনেন কিনা সন্দেহ আছে। এবং সেই জায়গায় বিদেশি শক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের মাটি তিনি শাসন করবেন এবং দীর্ঘদিন যার কোনো সাধারণ মানুষের সাথে যোগাযোগই নেই, সেটা খুব হাস্যকর। তিনি কবার ভারতবর্ষে এসেছেন? তিনি সুইজারল্যান্ড কবার গেছেন, বিদেশে কবার গেছেন, আর ভারতবর্ষে কবার এসেছেন? যেখানে রবীন্দ্রনাথকে ভাঙা হচ্ছে, রবীন্দ্রনাথকেও বাংলাদেশ ওপর নির্ভর করে না, রবীন্দ্রনাথকে সারা পৃথিবী জানে। রবীন্দ্রনাথ আজকে রবীন্দ্রসঙ্গীত কে কত মানুষ বাঁচে, এবং ওটিটি প্ল্যাটফর্মে কতগুলো বাংলাদেশি নায়ক নায়িকা অভিনয় করেন, এবং আজকে তারা অভিনয় করেন এবং তারা টাকা পান, সেটা দিয়ে কয়েক লক্ষ মানুষের পেট চলে। এটা বাংলাদেশিরা ভুলে যাচ্ছে? নাকি মাছ চুরি করে খাবে, নাকি হাঁস চুরি করবে? যে কোনো একটা করুক ওরা। না, এই যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে, ভাঙা হচ্ছে, কিন্তু আমাদের সরকারের থেকে কোন রকম করা কোনো মনোভাব পোষণ করা হচ্ছে না কেন? কি অসুবিধে? অসুবিধে হচ্ছে, আমাদের প্রচুর ভারতীয় বংশোদ্ভূত মানুষ ওখানে আছেন। আমরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেটা আমরা বজায় রাখি, আমরা সম্মান করি, আমরা চারপাশটা দেখে। কিন্তু এক্সট্রিম সিচুয়েশনে মানে পরিস্থিতি গেলে ভারতবর্ষ যে হস্তক্ষেপ করবে না তা কিন্তু নয়। আমরা তাদের আভ্যন্তরীণ সার্বভৌমত্বের বিষয়ে এক্ষুনি হস্তক্ষেপ করছি না, কিন্তু এভাবে ক্ল্যান্ডেস্টাইন মডেলে যদি ভারত বিরোধী কাজ করে, তাহলে কিন্তু আমরা মানে ভারতবর্ষর মানুষ তো রেগে গেছে। প্রাথমিকভাবে আমরা শাহবাগ সমর্থন করেছিলাম, শাহবাগের আন্দোলনে আমাদের ছাত্রছাত্রীরা সেই আন্দোলন সমর্থন করেছিল। আজকে কিভাবে সমর্থন করবো যখন আমার মাটি, আমার মানুষ, আমার তারা দিনের পর দিন মিথ্যে করে যাচ্ছে এবং মিথ্যাচার করে যাচ্ছে? তারা বাঁচুক তাদের মতো, আমি তাদের ভালোটাই চাই, তারা বাঁচুন তাদের মতো। আবার আমি সুমনদার কাছে একদম শেষে আসবো। শেষ প্রশ্ন আমার, যে আজকে নরেন্দ্র মোদী বরাবর আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক। আগামী সময়ে হয়তো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হয়ে আবার নির্বাচিত হবেন, এরকমটাই রাজনৈতিক মহলের বক্তব্য। তাহলে কি ভারত বাংলাদেশ সম্পর্ক নিবিড় হবে এই মোহাম্মদ ইউনূসের হাত ধরে? দেখুন, আমরা সেটা জানি না। আবার বলছি যে ভারতবর্ষ, যেটা আপনার প্রাথমিক প্রশ্ন ছিল, যেটা ইমন খুব সুন্দর জবাব দিয়েছেন, সেটা আমি বলার চেষ্টা করি। ভারতবর্ষ তার কূটনীতিতে এক হাতে তরবারি আর আরেক হাতে বাণিজ্যের দণ্ড নিয়ে বেরোয় না। ভারতবর্ষ প্রত্যেকটা দেশকে সম্মান দেয়, প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক রাখে। তার আইডিয়াল উদাহরণ, যে মালদ্বীপের সঙ্গে এত তিক্ততা হয়েছিল, যে মালদ্বীপে ইন্ডিয়া ক্যাম্পেইন হয়েছিল, সেই মালদ্বীপের প্রেসিডেন্টকেও, মুইজ্জুকেও আমাদের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের সময় ডাকা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর পাশে বসেই নৈশভোজ করেছেন। আবার বলছি, আমরা চীনও নই বা আমরা আমেরিকাও নই যে আমেরিকা কিউবার সঙ্গে তিক্ততার জন্য, মানে কিউবাতে শত্রু রাজনৈতিক দল আছে বলে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্কই রাখেনি। আমরা এসব করি না। আমরা ভারতবর্ষ এখনো গৌতম বুদ্ধ, গান্ধী এদের আদর্শেই বিশ্বাস করি। আমাদের রাজনীতিতে আজমেরি হক বাঁধন, রাহুল আনন্দের না গেলেও তাকে ভারতবর্ষে ডেকে সিনেমা দেওয়া হয়। এইটা যদি আজমেরি হক বাঁধন না বোঝেন যে উনি খ্যাতি পেয়েছেন ভারতবর্ষে সৃজিত মুখোপাধ্যায় কিংবা বিশাল ভরদ্বাজের সিনেমা করে, ফলে ওনার দায়িত্ব ছিল আজমেরি হক বাঁধনের যে ঢাকায় ইন্ডিয়া কালচারাল সেন্টার পুড়ে যাওয়ার বিষয়ে বিবৃতি দেওয়া। কিন্তু আবার বলছি, কালকেও আমরা কথা বলেছি, কিন্তু এই বিষয়ে তিনি বলেছেন যে একটা হুলিগান প্রথমে কিছু করেই সেইভাবেই হয়েছে, এটা আর চলতে দেওয়া যাবে না, এটা উনি বলেছেন আজমেরি হক বাঁধন। বলার পরে উনি ইন্ডিয়া কালচারাল সেন্টার দেখতে গেছেন, সেখান থেকে যে কর্মীরা পালিয়ে গেছেন তাদের প্রতি কোনো সহমর্মিতা জানিয়েছেন? সেটা কিছু করেছে? ওকে, আমাদের পর্যায় শেষ হয়ে আসছে। আমি একটু ইমন কল্যাণকে দিয়ে শেষ করব। আমেরিকা কিউবার সম্পর্ক আমরা লালন পালন করি না।
আমরা মানে আমরা কি আমেরিকা আমরা নমনীয়, আমরা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বেশ নমনীয়, আমরা ভদ্রতা রক্ষা করে চলি ইমন কল্যাণ, কিন্তু সেই ভদ্রতার পরিবর্তে আবার কি জঙ্গি ঘাঁটি তৈরির আশঙ্কা, আবার কি জঙ্গিরা এসে বাংলাদেশ সীমান্তে জড়ো হবে এবং আমাদেরকে একটা উড়ি করার সম্ভাবনা তৈরি হবে? দেখুন, এখন এটা বুঝতে হবে আমাদের দুদিকে পাকিস্তান, আর কোনো উপায় নেই। ঠিক। যতক্ষণ না অবস্থার স্থিতাবস্থা হচ্ছে, যতক্ষণ একটা সিভিলিয়ান গভর্নমেন্ট ওখানে এস্টাবলিশড হচ্ছে, এটা সিভিলিয়ান গভর্নমেন্ট নয়, এটা লাফালাফি আজে বাজে লেখা, এটা কোন ভদ্রতা? এবং যতক্ষণ না হচ্ছে আমাদের বুঝতে হবে দুদিকে আমাদের সিকিউরিটি প্রবলেম আছে। আমরা বড় দেশ, আমরা বুঝে নেবো, আমাদের মানুষ আমাদের সঙ্গে, আমরা গণতন্ত্রটাকেও বুঝি। আর আমরা এটা নয় যে আমরা দুর্বল। আপনি ভালো করে ভাবুন, 47-এর পর আমরা প্রতি 10 বছর একটা করে যুদ্ধ করতে বাধ্য হয়েছি, যুদ্ধ করানো হয়েছে, হ্যাঁ, কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের ক্ষয়, খুব বেশি ক্ষয় কেউ কিন্তু কোনোদিন করতে পারেনি। 130-40 কোটি দেশের ক্ষতি করা অত সোজা নয়। বাংলাদেশের মানুষ যারা ভারত বিরোধী কথা বলছেন তাদের কাছে একটাই অনুরোধ, আগামী দিনগুলো ভাবুন, আগামী 5 বছর ভাবুন, আগামী 10 বছর ভাবুন। আপনারা আবার ভারতবর্ষে ফিরতে পারবেন তো? আসতে পারবেন তো? সেই সম্মানটা পাবেন তো? এখনো বাংলাদেশের সময় আছে, একেবারে শুনতে নিক। একেবারে বাংলাদেশকে আমাদের উপরে নির্ভর করতে হবে। আমরা নির্ভর করি কি? আমরা নির্ভর করি সামান্য একটা বিষয়, ইলিশ। তাও এখন পুরোপুরি নির্ভরশীলতা নেই আমাদের, কিন্তু আশঙ্কা একটা আছে যে ইলিশ, এত কঠিন কঠিন আলোচনা করলাম, পদ্মার ইলিশ কি আসবে? ইমন কল্যাণ, সুমনদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জনতার দরবারে একবারে শেষে ইলিশের আকাল পড়বে কিনা দেখিয়ে শেষ করলাম জনতার দরবার। পদ্মার ইলিশ গঙ্গাপাড়েও তার বিরাট কদর। কিন্তু এবার কি দুর্গাপুজোর আগে পদ্মার ইলিশ পাতেই উঠবে? এ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে, কারণ পদ্মা পাড়ে যে এখন অশান্তির আগুন। প্রতি বছর এই অগাস্ট মাসে ইলিশ মাছের জন্য বায়না করতে হয়, তারপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে এপার বাংলায় পদ্মার ইলিশ ঢোকে একেবারে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। এবার অন্য ছবি, ওপার বাংলায় ডামাডোল। তাই এপার বাংলায় পদ্মার ইলিশ আমদানি নিয়ে বড়সড় সংশয়। এখন এই বছর বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশের, তাতে ইলিশ আমদানি হবে কিনা এটা অনিশ্চিত হয়ে গেছে। পরিস্থিতি যা দেখছি, আমদানি করতে পারবো কিনা, কার কাছে আবেদন করবে আমাদের রপ্তানি সেটাও জানে না, আর আমরাও কার কাছে আবেদন করবো সেটাও আমরা বুঝতে পারছি না। যেহেতু এই ঘটনা একটা সত্যি একটা অঘটনই বলতে পারি, এই অঘটনের জন্য আজকে আমরা সেই জায়গা থেকে হারাবো, সেই আসল যে আমরা পদ্মার ইলিশ যেটা পাই সেটা হারাবো ঠিক। তবে আমাদের ওই মেন ইলিশ থাকে, এখন আমার কোলাঘাট নিয়ে বেঁচে থাকবো এই আর কি। বর্তমানে যা পরিস্থিতি, বাংলাদেশের যা ভয়াবহ অবস্থা, তাতে তো বাংলাদেশের মাছ মানে নিরুদ্দেশে হয়তো বললে চলে। মানে যেই মাছটা আগে পাঠিয়ে দিয়েছে সেই মাছগুলো এখন ফ্রোজিং হয়ে বিক্রি হচ্ছে। আদৌ নতুন করে কোনো মাছ আসার সম্ভাবনা এই মুহূর্তে নেই। 2022 সালে 2600 মেট্রিক টন পদ্মার ইলিশ ঢোকে পশ্চিমবঙ্গে, পরের বছর 1300 মেট্রিক টন। এবার কি হবে? আদৌ কি পদ্মার ইলিশ পাওয়া যাবে? পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদার অনেকটাই মেটায় পদ্মার ইলিশ, ফলে ওপার বাংলা থেকে ইলিশ না এলে এ রাজ্যে ইলিশের দাম বাড়তে পারে। বাঙালির পুজোয় অন্যান্য সব জিনিসের মতোই এই মাস্ট ইলিশ, আর সেটা যদি পদ্মার ইলিশ হয় তাহলে তো কথাই নেই। এবার বাংলাদেশে অচল অবস্থা, আর তাই এবার পদ্মার ইলিশ এবারের পুজোয় অনিশ্চিত বলা যায়, তাই বাঙালির মন খারাপ। ক্যামেরা বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।